আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। আমি রাকিনুল হক ফারুকি তোমাদের সাথে আছি। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের শেয়ার করতে চাই। তোমাদের এটা একটা কমন প্রশ্ন যে স্যার, আমরা এই কম সময়ের মধ্যে, আমাদের পরীক্ষা আর সামনেই তো 1-1.5 মাস এর মধ্যে অনুষ্ঠিত হবে, এই কম সময়ে আমরা কিভাবে করে পড়াটা গুছিয়ে ফেলতে পারি? তো এই প্রশ্নগুলোর সম্মুখীন প্রতিনিয়তই হতে হয়। প্রাইভেট ব্যাচ বলো, অনলাইনে বলো, সবখানেই তোমরা এই কোশ্চেনগুলো করে থাকো। তো তোমাদের জন্য আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছি, আমার হাতে আছে। আমি স্ক্রিপ্টটা থেকে কিছু পয়েন্ট কোট করেছি। এই পয়েন্টগুলোর উপরে খুব সংক্ষেপে চেষ্টা করব আমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। শুরুতেই বলে রাখি যে এই ধরনের মোটিভেশন বা কর্মপরিকল্পনাগুলো ম্যান টু ম্যান ভেরি করে, ঠিক আছে? আমার পার্সপেক্টিভ থেকে যেই পয়েন্টগুলো আমার কাছে হাইলাইটেড মনে হয়েছে, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি আশা করি যে তোমাদের সবার সাথেই এগুলো ম্যাচ করবে। আমাদের আজকের টপিকস, কম সময়ে আমরা কিভাবে করে পড়াকে আয়ত্ত করতে পারি, অর্থাৎ তোমার যে সিলেবাসটুকুন আছে সেটা কিভাবে কাভার করতে পারি। ফার্স্ট যে টপিকসটা সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন, ঠিক আছে? ধরো তোমার পরীক্ষার আর আছে মাত্র 2 থেকে 3 মাস। এখন এই সময়ের মধ্যে তোমাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ আছে। তোমাকে আগে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে তোমার গ্যাপগুলো ফিল আপ করার। এখন তোমার ধরো পরীক্ষার আছে আর মাত্র 4 থেকে 5 দিন। তখন তো তুমি আর ধরো তোমার ফিজিক্সে গ্যাপ আছে, ফিজিক্সে ধরো যে ফার্স্ট পেপারের 6 চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টার গ্যাপ আছে। এখন তোমার পরীক্ষা হচ্ছে হায়ার ম্যাথ, তুমি তো আর আজকে ওই ফিজিক্সের 6 চ্যাপ্টার করবা না, তাই না? তো এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট সিলেকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যদি সময় তোমার অনুকূলে থাকে, যদি এমন হয় যে 3 দিন পরে তোমার ফিজিক্স পরীক্ষা, তুমি তো আর কেমিস্ট্রির গ্যাপ ফিল আপ করতে পারবা না, ঠিক আছে? সো যেহেতু তোমাদের এখন সময় আছে সামনে, তাই তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমার আগে সাবজেক্ট সিলেকশন করতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো তোমার গ্যাপ আছে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ আছে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাকে বসে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসো, একটা সাবজেক্ট তুমি ধরো নিয়ে ফেললা। এই সাবজেক্টটার সবচেয়ে পছন্দের যে টপিকগুলো, সেই টপিক দিয়েই তোমাকে শুরু করতে হবে। এখন পছন্দের টপিক মানে কিন্তু খাপছাড়া ভাবে না যে আমি সরলরেখার বিম্ব টপিক্সটা দেখলাম, অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণ দেখলাম, আবার বৃত্তে চলে গিয়ে স্পর্শক দেখলাম, এরকমটা করা যাবে না। যে চ্যাপ্টারটা শুরু করবা, এই চ্যাপ্টারটা একদম থরলি পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা সাবজেক্ট নিয়ে বসার পর তোমার ধরো সরলরেখা পড়তে ইচ্ছা করছে, তুমি সরলরেখা দিয়ে শুরু করো। বা তোমার ম্যাট্রিক্স নির্ণয় করতে মন চাচ্ছে, তুমি ম্যাট্রিক্স নির্ণয় শুরু করো। বা ধরো তুমি বাংলা নিলা, তোমার ধ্বনি পরিবর্তন পড়তে ইচ্ছা করছে, তুমি ধ্বনি পরিবর্তন দিয়ে শুরু করো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো, তুমি একটা চ্যাপ্টার যখন শুরু করবা, এই চ্যাপ্টারটা থরলি তোমাকে শেষ করে দেন অন্য চ্যাপ্টারে যেতে হবে। তুমি টার্গেট নিলা যে আমি 3 থেকে 4 ঘন্টা আমি সরলরেখা পড়বো, ঠিক আছে? তো এই 3 ঘন্টা একটু টার্গেট করো, সরলরেখা পুরো চ্যাপ্টারটা একটু উল্টাও, টাইপগুলো কতটা টাইপ হতে পারে, কীরকম ভ্যারাইটির ম্যাথগুলো হতে পারে, প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো কীরকম আসছে সরলরেখা থেকে, সেটা একটু দেখে নিলা, ঠিক আছে? তারপরে তুমি শেষ করলা। সরলরেখাটা শেষ করার পর দেন তোমাকে অন্য চ্যাপ্টারে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, থার্ড যে টপিক্সটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। দেখো, আমাদের কিন্তু সময়ের একটা লিমিটেশনস আছে। তুমি চাইলেও 24 ঘন্টায় 22 ঘন্টা পড়াশোনা করতে পারবে না, ঠিক আছে? 18 ঘন্টা পড়াশোনা করতে পারবে না। এটা হয়তো 1 দিন 2 দিন, কিন্তু তুমি একদম ননস্টপ এটা কন্টিনিউ করতে পারবে না। সো তোমার পড়া জমে আছে ধরো 300 ঘন্টার বা 400 ঘন্টার, তুমি চাইলেও 24 ঘন্টায় ওই পড়াটা আয়ত্ত করতে পারবে না। তার মানে কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে ব্রেকডাউন প্রসেস, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। আমার পুরো প্রবলেমটাকে পার্ট বাই পার্ট ডিভাইড করতে হবে, ঠিক আছে? তার মানে কি, 24 ঘন্টা তুমি যদি 8 ঘন্টা ঘুমাও, তোমার 16 ঘন্টা সময় থাকছে। এই 16 ঘন্টার মধ্যে তোমার লস টাইম দেখবা যে 3-4 ঘন্টা এমনিই চলে যায়। তার মানে আলটিমেটলি তুমি 10 থেকে 12 ঘন্টা টাইম পড়তে পারবা। যদি তোমার ফুল কনসেন্ট্রেশন 24 ঘন্টা জুড়েই পড়াশোনার থাকে, তাহলে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবা। আচ্ছা, তো তার মানে কি আমার প্রপার প্ল্যানিং করতে হবে। তোমার পরিকল্পনাটা এজন্যই প্রয়োজন যে অনেক বড় একটা কাজকে আমরা খুব সহজে কন্টিনিউয়াসলি করতে পারি একমাত্র প্ল্যানিংয়ের মাধ্যমেই। প্ল্যানিং যদি ঠিক থাকে তাহলে তুমি পেইনলেস থাকবা, কোনো প্রেশার তোমার থাকবে না। তুমি তখন বলবা, ও আচ্ছা, কালকে তো আমার প্ল্যানিং ছিল যে আমি সরলরেখা, বৃত্ত, কনিক্স এই 3টা চ্যাপ্টার দেখব।
3 ঘন্টা করে, ঠিক আছে, 9 ঘন্টা। তো তাহলে তোমার আগামী দিন শুধুমাত্র তোমার মাথায় 3টা চ্যাপ্টারই ঘুরবে, তোমার কিন্তু আর বাকি যে চ্যাপ্টারগুলো জমে আছে রিভিশনে বা এখনও শিখতে পারোনি সেগুলোর প্রেশার কিন্তু আসবে না। আর মনে রাখবা, প্ল্যানিং করতে হবে রাত থেকে। আমি সবসময় বলি যে দিনের শুরুটা সকাল থেকে না, দিনের শুরুটা হয় রাত থেকে। কারণ কি বলো তো? কারণ হচ্ছে তুমি যদি আজকে চিন্তা করো যে আগামীকাল আমি 10 ঘন্টা পড়ব, এখন তুমি আজকে কি করলা? আজকে 3টায় ঘুমালা, আগামীকাল তুমি চাইলেও কি 8টায় বা 9টায় উঠতে পারবা? বা তুমি ধরো যে 9টায় উঠলা, 9টায় ওঠার পর তোমার কি 6 ঘন্টা ঘুম হলো? ধরে নিলাম যে 6 ঘন্টায় তোমার ঘুম ফিল আপ হয়ে যায়, আমি যদিও 7 থেকে 8 ঘন্টার পক্ষে মানে ঘুমের ব্যাপারে, তো ধরলাম যে 6 ঘন্টায় ফিল আপ। তো তোমার যে ফ্রেন্ডটা ও ধরো 11টায় ঘুমিয়ে সে 6টায় উঠলো, আলটিমেটলি তার 3 ঘন্টা পরে তুমি পড়াশোনা শুরু করলা না? মানে যে ফ্রেন্ডটা তোমার ভোরে উঠে 6টা থেকে 9টা পর্যন্ত পড়ে ফেললো অলরেডি, আর তুমি 9টায় উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চিন্তা করতেছো এখন আমি পড়তে বসবো, পড়তে বসতে বসতে ধরো 10টা, মানে 4 ঘন্টা তুমি কিন্তু পিছিয়ে থাকলা, ঠিক আছে? আর রাতের টাইমে বরকত একদমই নাই। তোমরা যারা পড়াশোনায় অভ্যস্ত, আমি নিজেও রাতে পড়াশোনা করতে ভালোবাসি, বাট রাতের পড়ার থেকে সকালের একদম ভোরবেলার পড়াটার কিন্তু একটা এফেক্টিভনেস থাকে, ঠিক আছে? অ্যাবজর্বেন্সটা খুব ভালো মতো হয়। তাই রাতেই প্ল্যান করতে হবে যে আগামীকাল আমি কি কি করব। আমি খুবই ফান্ডামেন্টালিস্ট হয়ে তোমাদের বলছি না যে তোমরা একদম অভ্যাসটাকে চেঞ্জ করে ফেলো, একদম ভোরে উঠো। তুমি ফজর নামাজ পড়েও ঘুমাতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তুমি যখনই ঘুমাও, যখনই ওঠো না কেন, তোমাকে মনে রাখতে হবে যে আমার আগামীকাল কি কি চ্যাপ্টার পড়া উচিত বা কোন কোন সাবজেক্ট পড়া উচিত। এই প্ল্যানিংটা তোমরা রাত থেকে করবা, মনে থাকবে সবার? আচ্ছা, এরপরে আসো কনসেন্ট্রেশন, হাইয়েস্ট কনসেন্ট্রেশন বা সর্বোচ্চ একাগ্রতা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনো একটা কাজ যখন মনস্থ করি যে আমি এই কাজটা করব বা এই সাবজেক্টটা শেষ করব, কিংবা আমার একটা অ্যাম্বিশন যে আমি পরীক্ষায় এত % মার্কস ক্যারি করব, 95% মার্কস ক্যারি করব, ইনস্ট্যান্ট আমার ভিতরে একটা ইফোর্ট কাজ করে, একটা ভিতর থেকে একটা মানে উদ্দীপনা কাজ করে, কিন্তু এটা আমি ধরে রাখতে পারি না। এটা আমাদের একটা ন্যাচারাল বিহেভিয়ার। কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য তোমাকে সবসময় মনে রাখতে হবে যে প্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ, এভরিথিং ইজ ইউর ইনভেস্টমেন্ট। তুমি যা কিছু করছো, যত স্ট্রাগল করছো, সবই তোমার ইনভেস্টমেন্ট। তুমি সব কিছুই ফিরে পাবা, শুধু কয়েকটা দিন একটু ধৈর্য ধরে পরিশ্রমটা করে যাও, ইনশাল্লাহ এটার ফিডব্যাক তুমি পেয়ে যাবা। মনে থাকবে সবার? আচ্ছা, এরপর আসো নাম্বার 5 পয়েন্ট হচ্ছে আন্তরিকতা বা সিনসিয়ারিটি। আমাদের আজ বড্ড অভাব এই সিনসিয়ারিটির। আমরা রুড মুডে থাকতে পছন্দ করি, অ্যাংরি মুডে থাকতে পছন্দ করি, যেটা আমাদের কখনই থাকা উচিত না। তোমার ব্রেইন তখনই একটা কিছুকে অ্যাবজর্ব করতে পারবে ভালো মতো যখন তুমি হাম্বল থাকবা, পোলাইট থাকবা, তোমার মধ্যে বিনয়, নম্রতা, এই বিষয়গুলো থাকবে। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তুমি চেষ্টা করলেও একটা কিছু অর্জন করতে পারবা না, অবভিয়াসলি সেখানে তোমার ভাগ্য বলতে একটা কথা আছে, আর মানুষের দোয়া প্রয়োজন জীবনের জন্য। সো সবার সাথে চেষ্টা করবা বিনয়ী আচরণ করার, তোমার ফ্রেন্ড হোক, তোমার বড় ভাই, ছোট ভাই, রিলেটিভস, প্রতিবেশী, সবার সাথে চেষ্টা করবা যাতে একটা সুসম্পর্ক বজায় থাকে, ঠিক আছে? তাহলে তাদের প্রার্থনাগুলো তোমার জন্য কবুল হতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের লাস্টে টপিকসটা বলতে চাই, রেগুলারিটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। আমাদের আজ এই দুটোরই অভাব, রেগুলারিটি এবং স্যাটিসফ্যাকশন দুটোরই অভাব। দেখো, রেগুলারিটি হচ্ছে এমন একটা বিষয়, তুমি যদি এটা তোমার লাইফের সাথে ফিক্সড করে ফেলতে পারো তাহলে তোমাকে কখনো প্রেশারে পড়তে হবে না। ধারাবাহিকতা এমন একটা জিনিস যে এটা তোমাকে খুব স্মুথলি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। তুমি আজকে 8 ঘন্টা পড়ছো, কালকে 8 ঘন্টা পড়ছো, আবার পরের দিন নাই, তারপর দিন নাই, তারপর দিন নাই, এই কাজটা করা যাবে না। ধারাবাহিকতা রাখতে হবে। তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়ো, বাট কন্টিনিউয়াস যেন এই 6 ঘন্টা পড়াশোনা থাকে। যেহেতু আমাদের আজকে টপিকস কম সময়ে কিভাবে করে পড়াগুলো গুছিয়ে নেওয়া যায়, তাই অবশ্যই তোমাকে 3 ঘন্টা 4 ঘন্টা পড়লে হবে না। 3 ঘন্টা 4 ঘন্টা তারা পড়বে যারা একদম প্রথম থেকে পড়ে আসছে। আমরা তো অন্য ফোল্ডারের মানুষ, তাই না? ফাঁকিবাজি করে এসেছি। তাই আমাদের এখন কাজ হবে কি, এই কম সময়ে বেশি এফোর্ট ধারাবাহিকভাবে দিতে হবে। মনে রাখবা তোমার জন্য একটা রিওয়ার্ড ওয়েট করছে, প্রাইসটা তোমার জন্য ওয়েট করছে। তুমি যে স্ট্রাগলগুলো করছো এগুলো তোমার জন্য পুরো লাইফের জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার নেক্সট প্রজন্ম, ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট। তাই তোমাকে অবশ্যই সিনসিয়ার থাকতেই হবে। সো ধারাবাহিকতাটা যেন কন্টিনিউয়াসলি বজায় থাকে। ওকে, আচ্ছা, এরপরে কি বললাম? স্যাটিসফ্যাকশন।
আমরা যত অর্জনই করি না কেন স্যাটিসফাইড থাকতে চাই না। এই কাজটা কখনোই করা যাবে না, স্যাটিসফাইড থাকতে হবে। জীবনের সাথে যা কিছুই ঘটুক, যতটুকুন অর্জনই হোক, আজকে হয়তো পরীক্ষায় সবাই ভালো মার্কস পেয়েছে, তুমি হয়তো 60 পেয়েছো বা লেস দেন 70 পেয়েছো, তাতে কি আসে যায়? স্যাটিসফাইড থাকতে হবে যে ঠিক আছে, আমার থেকে তো অনেক কম মার্কস পেয়েছে এমন আছে, তাই যেটা অর্জন করেছি সেটা অনেক ছোট হোক না কেন শুকরিয়া আদায় করতে হবে। অলওয়েজ সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে পৃথিবীর সমস্ত সুখ লুকায়িত আছে। কত ফ্রেন্ড তোমার অসুস্থ হয়ে পড়ে আছে, পড়াশোনাই করতে পারছে না, তারা জীবন নিয়ে স্ট্রাগল করছে, তুমি তো একটা রুম পেয়েছো, একটা চেয়ার টেবিল পেয়েছো, অ্যাটলিস্ট তুমি পড়াশোনার করার মতো একটা সময় পেয়েছো। অনেক ফ্রেন্ড তোমার চিন্তা করে দেখো, তারা পড়াশোনা করার সময়ই পাচ্ছে না, জীবন যুদ্ধে কতটা পিছিয়ে আছে তারা। সো তুমি যদি শুকরিয়া আদায় না করো তাহলে কিন্তু মহাবিপদ, ঠিক আছে? সো চেষ্টা করবা সব সময়, জীবনের সাথে যাই ঘটুক না কেন। মার্কসটা আজকে একটু কম আসলো, তাতে কোনো কিছুই আসবে না, ঠিক আছে? সামনে ভালো করার চেষ্টা করো। আমি যে কথাগুলো বললাম ধারাবাহিকভাবে এই কথাগুলো মেনটেন করার চেষ্টা করো। আমি আবার তোমাদের একটু পয়েন্ট আউট করে দিতে চাই। আমি ফার্স্ট বলেছিলাম যে সাবজেক্ট সিলেকশন, সেকেন্ড বলেছিলাম ভালো লাগার পছন্দের টপিক সিলেকশন, থার্ড বলেছিলাম প্রপার প্ল্যানিং, ফোর্থ বলেছিলাম হাইয়েস্ট কনসেন্ট্রেশন, ফিফথ বলেছিলাম সিনসিয়ারিটি বা আন্তরিকতা, আর সিক্স বলেছিলাম রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি। আমি বিশ্বাস করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সফল হবা, সকলের প্রচেষ্টা তোমাদের সার্থক হোক। আর বিশেষ করে তোমাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যে রাইটার পাবলিকেশন ফারুকি সিরিজ এই প্ল্যাটফর্মটা একদম ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম। আমরা নিরলসভাবে তোমাদের জন্য প্রচেষ্টা করে যাচ্ছি, কোনো কিছু অ্যাচিভ করার জন্য না, নিজেদের ভালো লাগার জায়গা থেকে আমরা চাই তোমাদের সাথে কমিউনিকেট থাকতে। তোমরা সবাই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে থাকো। যে কোনো প্রবলেম হলে, যে কোনো কোশ্চিন থাকলে আমাদের জানাও। আমাদের ভালো লাগার কমফোর্ট জোন থেকেই তোমাদের সাথে আমাদের এই কমিউনিকেশন। বেস্ট উইসেস ফর অল। আসসালামু আলাইকুম।